হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন শুরু করি এক রোমাঞ্চকর যাত্রা। সিকিমের জনপ্রিয় সিল্ক রুট। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, মেঘে ঢাকা উপত্যকা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এই সিল্ক রুট শুধু এক ট্যুরিস্ট ডেস্টিনেশন না, এর সাথে জুড়ে আছে অনেক পুরনো এক ইতিহাস। অতি প্রাচীন রাস্তার এক নেটওয়ার্ক যেটা জুড়ত ইউরোপকে এশিয়ার সাথে, আর বাণিজ্য হতো রেশম, মশলা ও আরও বিভিন্ন দ্রব্যের। এখানে 3.5 পয়েন্টের মতো সাইটসিং পয়েন্ট পাবেন না, যেটা পাবেন তার থেকে অনেক কিছু বেশি, যেটা আপনাকে আন্তরিক ও মানসিক শান্তি প্রদান করবে। শহরের গোলাল থেকে অনেক দূরে আপনার ঘুম ভাঙবে পাখির ডাকে। বয়ে যাওয়া পাহাড়ি নদীর পাশে বসে মন চাইবে হারিয়ে যেতে প্রকৃতির মধুর সঙ্গীতে, আর সাথে সাক্ষী হবেন জুলুকের এক ঐতিহাসিক সিল্ক রুটের। পাহাড়ে এসে কমলালেবু তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু সেই কমলালেবু যদি গাছ থেকে পেড়ে খাওয়া হয় তাহলে কেমন হয়? আবার ঝপ করে দেখবেন পাহাড়ে নেমে আসছে সন্ধ্যা। দূরে পাহাড়ের গায়ে জোনাকির মতো ঝলমল করে উঠবে আলো। তো এইসব নিয়ে চলুন আমরা শুরু করি এই রোমাঞ্চকর সিল্ক রুটের 4 রাত 5 দিনের এক জার্নি, যেখানে কভার করব ঋষিখোলা, জুলুক, পদমচেন, লুংচক, আর সাথে দেখে নেব এই রুটের বিভিন্ন সাইটসিং পয়েন্টগুলো। আমরা ট্যুর শুরু করেছিলাম শিয়ালদা থেকে রাত 11:20 পদাতিক এক্সপ্রেসে। ট্রেন রাইট টাইমে ছেড়ে দিল। বেশিরভাগ প্যাসেঞ্জারই রাতে ডিনার করেই উঠেছিল। রাতে তেমন কিছু আর অ্যাক্টিভিটি ছিল না, আমরা কিছুক্ষণ গল্প আড্ডা দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, ট্রেন সামসি ছাড়িয়ে ডালখোলার দিকে ছুটে চলেছে, আর সকালে সূর্য উদয়ের লাল আলো চারিপাশ সোনালি আভায় মুড়ে দিয়েছে। যখন কিষানগঞ্জ ছাড়িয়ে ট্রেন এনজেপির কাছাকাছি, হঠাৎ দূরে চোখে পড়ল রূপলি পাহাড়, সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। সেই দিন ওয়েদার খুব পরিষ্কার ছিল, আমরা ট্রেনের ভেতর থেকে দেখতে পাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘা। রাইট টাইমে ট্রেন আমাদের পৌঁছে দিল এনজেপি। আমাদের গাড়ি ঠিক করাই ছিল, আমরা তাই তাড়াতাড়ি পার্কিংয়ের দিকে চলে গেলাম। ঝটপট লাগেজ তুলে দিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিলাম এনজেপির থেকে। এই পুরো ট্রিপটায় আমাদের সাথে থাকছে সাঙ্গে ভাই। আগের গ্যাংটক পেলিংয়ের ট্রিপেও ছিল আমাদের সাথে। ভালো ড্রাইভিং করে পাহাড়ি রাস্তায়, রেটটাও রিজনেবল। আমরা শিলিগুড়ি বাইপাস ধরে যাচ্ছি শালুগড়ার দিকে। রাস্তার বিভিন্ন মোড় থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি শহর ছাড়িয়ে আমাদের গাড়ি প্রবেশ করলো সিবকের জঙ্গলে। দুদিকে ঘন জঙ্গল, মাঝ দিয়ে রাস্তা। এইখানেই আছে বেঙ্গল সাফারি, আর এই রাস্তার জার্নি সবসময় খুব মনোমুগ্ধকর। আমরা সিবক রেল ফটক পেছনে ফেলে রেখে এগিয়ে চললাম। এখান থেকে তিস্তা নদী আমাদের সাথে সাথে চলবে রংপু অবধি, আর এখান থেকে শুরু হবে আঁকাবাঁকা রাস্তা দিয়ে পাহাড়ে ওঠা। সেবক রেল ব্রিজ পার করার কিছুক্ষণের মধ্যেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন সেবক কালী মন্দির। এটা নর্থ বেঙ্গলের একটা ল্যান্ডমার্ক, লোকালদের কাছে খুবই পবিত্র ও জনপ্রিয় এই কালী মন্দির। আর এই মন্দির থেকে কিছুটা এগিয়েই ডান দিকে করোনেশন ব্রিজ। এটা ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই ব্রিজ, এটাও একরকম ল্যান্ডমার্ক এই রুটের। এটা জোরে দার্জিলিংকে জলপাইগুড়ির সাথে। রাস্তার বিভিন্ন জায়গায় কাজ চলছে। পাহাড়ি রাস্তায় বর্ষার সময় ধস নামে, রাস্তার অনেক ক্ষতি হয়। তারপরে এই ড্যামেজগুলো রিপেয়ার করার কাজ চলতেই থাকে কিছু কিছু জায়গায়। রাস্তার পাশে তিস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। পাহাড়, নদী, জঙ্গল সব মিলিয়ে এই রুটের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সামনে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম, তারপর কালীঝোড়া। এই সামনে ব্রিক দ্বারা এই বাঁদিকে একটা রাস্তা নার্সারির কাছ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। সিটং 3 যাওয়া যায় এখান থেকে। ভিডিওটা ছোট রাখার জন্য আমি এই জার্নির মেন পয়েন্টগুলোই দেখাচ্ছি। কিছুদিনের মধ্যেই এই জার্নির একটা কমপ্লিট ভিডিও পাবলিশ করব এনজেপির থেকে ঋষিখোলা। রংচং লোহাপুল বলে একটা জায়গায় আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। নিচে একটা নদী বয়ে যাচ্ছে, এটা রিয়াং নদী, সিটং থেকে আসছে, আর সামনেই কিছুটা আগেই যে তিস্তাতে মিশবে। এই হোটেলের উইন্ডোগুলো দিয়েই এই নদী দেখা যায়। কেউ রুটি সবজি খেলো, কেউ মোমো খেলো। খাবার কোয়ালিটি মোটামুটি, মোমো বাদে অন্য সব কিছুর দাম আমার একটু বেশি মনে হলো। তো এবার ছোট করে দেখে নিই আমাদের ট্যুর প্ল্যানটা। আজ প্রথম দিন আমরা যাচ্ছি ঋষিখোলা। আজ রাতে ঋষিখোলায় নাইট স্টে করব। কাল যাব জুলুক, তার পরের দিন যাব পদমচেন, তার পরের দিন লুংচক। জেনারেলি সবাই একদিন পদমচেন স্টে করে তার পরের দিন জুলুক যায়, কিন্তু আমরা সেটা করিনি। তার একটা কারণ আছে, সেটা আমি কিছুক্ষণ পরে বলছি।
আমরা এগিয়ে যাচ্ছি তিস্তা বাজারের দিকে। এখানে রাস্তা আর তিস্তা নদী প্রায় রাস্তার সমান সমান চলে এসছে। সাঙ্গে ভাই বলল বর্ষার সময় নদীর জল রাস্তায় উঠে এসেছিল, তাই জন্যে রাস্তা অনেক সময়ের জন্য বন্ধ ছিল। এই সামনে ডান দিকে নিচে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাবে দার্জিলিংয়ের দিকে, ঘুম হয়ে দার্জিলিং। এই হচ্ছে তিস্তা বাজার ব্রিজ। এটা পার করে আমরা দার্জিলিং ছেড়ে প্রবেশ করব কালিম্পং জেলায়। এই জায়গাটার নাম চিত্রে মোড়। এখানে ডান দিকে উপরে একটা রাস্তা চলে যাচ্ছে যেটা যাবে কালিম্পংয়ের দিকে। আমরা মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম রংপো। সোজা যারা গ্যাংটক যাবে তারা অটল সেতু হয়ে সোজা বেরিয়ে যেতে পারে শর্টকাট দিয়ে। যেহেতু আমরা যাব ঋষিখোলা, তাই আমরা রংপো বাজার হয়ে যেতে হবে। এখান থেকে গ্যাংটক আরও 38 কিলোমিটার। এই রংপো ব্রিজ পার করলে আমরা বেঙ্গল ছেড়ে ঢুকে যাব সিকিমে। এখানে ভোটার আইডি কার্ড চেক হতে পারে। রংপো একটা বড় বাজার আর ট্যাক্সি স্ট্যান্ড। এখানে এনজেপি ও সিকিমের বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়ি পাওয়া যায়, শেয়ার গাড়ি। এখানে বাঁ দিকে চলে গেলে গ্যাংটক। আমরা যাব সোজা রাস্তা ঋষিখোলার দিকে। রংপুর থেকে ঋষিখোলায় যাওয়ার সময় রাস্তা বেশ কিছু জায়গায় খারাপ ছিল। এই রুটে দেখলাম অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে। হোমস্টে পৌঁছানোর কিছুটা আগে অবধি রাস্তা বেশ খারাপ। তো ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের হোমস্টে ঋষিখোলা। হোমস্টের নাম গোল্ডেন রিভার। মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা মতো লাগলো। আমাদের এই ট্যুরের যত হোমস্টে আছে সব বুক করেছিল সাঙ্গে ভাই। সবকটাই মোটামুটি 1000 টাকা পার ডে পার হেড। প্রথম দেখাতেই হোমস্টের লোকেশন আমার বেশ ভালো লাগলো। দেখে মনে হলো নতুনই তৈরি হয়েছে। হোমস্টের সামনে অনেকটাই ফাঁকা জায়গা বনফায়ার বা পার্টি করার জন্য। হোমস্টের থেকে একটু নিচে নেমে গেলে ঋষি নদী। হোমস্টেটা দোতলা, আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। রুমগুলো বেশ বড়, পরিষ্কার। 3 থেকে 4 জন খুব ভালোভাবেই থাকতে পারে। বাথরুম পরিষ্কার, কিন্তু একটাই প্রবলেম, গিজার নেই। গরম জলের ব্যবস্থা আছে, এদের বললে এরা বালতি করে গরম জল দিয়ে যায়। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম। লাঞ্চে ছিল এগ কারি, সয়াবিনের সবজি, ভাত, ভাজা, পাঁপড়। এইগুলোই জেনারেল মেনু সব হোমস্টের যেগুলোতে আমরা ছিলাম এই ট্রিপে। খাবার পর ইচ্ছা ছিল নদীতে যে একটু গা ভেজানোর, তাই নদীর ধারে চলে এলাম। কিন্তু নেমে দেখলাম জল বরফের মতো ঠান্ডা, তাই গা ভেজানোর ইচ্ছা দমন করে কিছুক্ষণ পাড়েই বসে রইলাম। শীতকালের সময় সন্ধ্যা তাড়াতাড়ি নেমে যায়। আমরা বাকি সময় হোমস্টের ব্যালকনিতে বসেই কাটালাম। ইভিনিং স্ন্যাক্সে ছিল চা, ফ্রেঞ্চ ফ্রাই, আর রাতে ছিল রুটি আর চিকেন। পরের দিন সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লাম। চা খেয়ে একটু আশেপাশে ঘুরবো। সকাল সকাল দুজন চলে আসলাম নদীর ধারে। এখন বাজে সকাল কটা, 7টা বাজে না, 7টার মতো বাজে। আর ঠান্ডা খুব একটা নেই, মোটামুটি কলকাতায় যেমন
ডিসেম্বর মাসে ঠান্ডা থাকে সেরকমই। এখন যাব ওই দিকটাতে, ওই যেখানে ব্রিজটা আছে। আমাদের যে হোমস্টেটা এটা সিকিমের দিকে, এই নিচের উল্টো দিকটা দিকের পাহাড়টা হচ্ছে কালিম্পং। একটা কাঠের সাঁকো আছে এখানে নদীতে নামা যেটা যেতে দিয়ে পার করা যায়, একটু সেদিকেই আসলে। আমরা যাচ্ছি। যাও না, যাও না। এটা বনলতা হোমস্টে। আর এই হচ্ছে সেই কাঠের সাঁকো যেটা পার করে ওইদিকে কালিম্পং। ওইদিকেও দেখলাম কয়েকটা হোমস্টে আছে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে ওইদিকে কিছু হোমস্টে আছে, সেগুলো দেখতে যাচ্ছি। ভিউ দুর্দান্ত। ওই সাঁকোটার উপরেই আমরা অনেকক্ষণ কাটালাম, ছবি তুললাম, ভিডিও করলাম। কিছু সময় আমরা বসলাম, ফটো তুললাম, তারপর ওই পারে একটা হোমস্টেতে এলাম। এই হোমস্টেটাও বেশ বড় জায়গা নিয়ে, কিন্তু কোনো গেস্ট নেই, কোনো কেয়ারটেকারও দেখলাম না। একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো এটা থাপা হোমস্টে। জানি না কতটা সঠিক। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা ফিরে এলাম। আচ্ছা, তো এইখান থেকে গাড়িগুলো আসে, সোজা এসে এই পাশ দিয়ে এসে ওই যে ওখান থেকে যে সোজা উপরে উঠে যায়, ওই যে ওপাশে আবার রাত জায়গা করা আছে। ব্রেকফাস্টে ছিল ম্যাগি ও বয়েলড এগ। আমরা বাইরে বসে ব্রেকফাস্ট করে নিলাম। আজ যাব জুলুকের দিকে। বেরোনোর সময় হলো একটা প্রবলেম, গাড়ি খারাপ। সাঙ্গে ভাই অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, কিন্তু স্টার্ট নিল না। যতক্ষণ গাড়ি ঠিক হচ্ছিল আমরা হোমস্টের লনে বসেছিলাম, একটু নদীর ধারেও বসে সময় কাটালাম। গাড়ির মিস্ত্রি ডাকা হলো, সাথে একটা অন্য গাড়িও অ্যারেঞ্জ করা হলো। ঠিক হলো ওই গাড়িটাতে আমরা যাব রংলি বাজার অবধি। সাঙ্গে ভাই গাড়ি ঠিক করিয়ে আমাদের সাথে রংলি বাজারে মিট করবে। সেই প্ল্যান মতো আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় দেখে নিলাম সিদ্ধি বিনায়ক মন্দির। এটা মেনলি গণেশজির মন্দির। মন্দিরের বাইরে সমুদ্র মন্থনের একটা রেপ্লিকা। মন্দিরের ভেতরে গণেশজির একটা বড় মূর্তি, যার 16টা হাত, আর দেওয়ালে বিভিন্ন রূপে মূর্তি খোদাই করা আছে। পাশে হনুমানজিরও মন্দির আছে, সেখানেও আমরা ভিজিট করলাম। পার্কিং থেকে রেনক গ্রামটা বেশ সুন্দর লাগছিল। এখান থেকে রংলি বাজার বেশি দূর না, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রংলি বাজার। এটা একটা বড় মার্কেট এই রুটের, কিন্তু বুধবার করে এটা বন্ধ থাকে, তাই বেশি কিছু দেখতে পারলাম না। জাস্ট একটা অক্সিজেন ক্যান কিনে নিলাম 500 টাকা দিয়ে। লিংথাম চেকপোস্টে এটা চেক হবে। ঠিক করলাম এই মার্কেটটা আমরা ফেরার দিন দেখব। ততক্ষণে সাঙ্গে ভাইও গাড়ি ঠিক করিয়ে চলে এসেছে। বেশি সময় না দাঁড়িয়ে আমরা এখান থেকে জুলুকের দিকে রওনা দিলাম। রংলি ছেড়ে জুলুকের দিকে যাবার সময় ল্যান্ডস্কেপ যেন আরও অনেক বেশি সুন্দর হয়ে গেল। উঁচু উঁচু পাহাড়, তার মাথায় মেঘ। এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা খুব কঠিন। এবার বলি আমরা পদমচেনে না থেকে জুলুকে কেন থাকছি আজকে। আমরা যেদিন এসেছিলাম ওয়েদার অনেক ক্লিয়ার ছিল, প্ল্যানও ঠিক ছিল, ঋষিখোলা, পদমচেন, জুলুক, লুংচক। কিন্তু ঋষিখোলায় থাকার সময় শুনলাম উপরে মেঘ আসতে শুরু হয়েছে। ওয়েদার রিপোর্ট দেখালো বৃষ্টি হতে পারে জুলুকে 2 দিন, আর মেঘ হলে কিছুই আর দেখা যাবে না, জিগজ্যাগ রুটও দেখা যাবে না। তাই ঠিক হলো পদমচেনের জায়গায় জুলুকটায় আজকে আমরা থাকবো, ফেরার দিন পদমচেন থাকবো। আমরা বিভিন্ন ছোট বড় গ্রাম পার করে দাঁড়ালাম লিংথাম চেকপোস্ট। এখানে চেক হবে পারমিট। আমাদের এসব নিয়ে কিছু ভাবতে হয়নি, সাঙ্গে ভাই এসবের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিল। শুধু আইডি কার্ডের একটা ফটো দিতে হয়েছিল, আর কিচ্ছু লাগেনি আমাদের। এখানে চেক হলো অক্সিজেন ক্যান, সাথে এটা কি করে ইউজ করতে হবে সেটাও দেখিয়ে দিল। ততক্ষণে আমরা এই পাশ ওই পাশে একটু ঘুরছিলাম। লিংথাম গ্রামটাও কিন্তু বেশ সুন্দর। আচ্ছা, ও
বড়বালা। এরপর এলাম কিউখোলা ফলস। শীতকালে জল খুব একটা নেই। এখানে কিছু অ্যাক্টিভিটি আছে, যেমন জিপ লাইনিং। কিছুক্ষণ থেকে আমরা পাশের একটা দোকান থেকে মোমো খেয়ে নিলাম। বেশ ভালো ছিল মোমোটা। এই রাস্তার ভিউগুলো এতই সুন্দর, বিভিন্ন জায়গায় আমরা দাঁড়িয়ে পড়ছিলাম। না দাঁড়ালে মনে হচ্ছিল যেন কিছু একটা মিস হয়ে যাবে। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সানসেট দেখলাম। সূর্য তার লাল আলো ছড়িয়ে দিয়েছে, চারিদিকে সব কিছুর রং সোনালি বা অরেঞ্জ মনে হচ্ছিল। এই নিচে এটা হচ্ছে চেরি ব্লসম ফুল গাছ। এটা মেঘালয়ের স্টেট ফ্লাওয়ার। আমরা পদমচেনেরই কাছাকাছি আছি। জায়গাটা এতই সুন্দর, আরও কিছুক্ষণ দাঁড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু এগিয়ে যেতে হবে। এটা পদমচেন চেকপোস্ট। এখানে পারমিটের একটা কপি জমা দিতে হয়, আবার ফেরার দিন আবার একটা পারমিটের কপি জমা দিতে হয়। এটা পদমচেনের একটা লাক্সারি হোটেল। আমার আইডিয়া নেই, কিন্তু সাঙ্গে ভাই বলল এখানে প্রায় 15,000 টাকার বেশি পার নাইট লাগে থাকতে। ঝুলুকে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল। উপরে হালকা হালকা আলো ছিল, তাতে দেখা যাচ্ছিল উঁচু পাহাড়। পাহাড়ের মাথায় মেঘ ভাসছে। এটা ক্যামেরায় ক্যাপচার হলো না, কিন্তু সামনে দেখে কোনো ফ্যান্টাসি সিনেমা মনে হচ্ছিল। সামনে এটা হচ্ছে আমাদের হোমস্টে। এই যে ব্যালকনি এখানেই আমরা রয়েছি। খিদে পেয়েছিল, তাই হোমস্টে পৌঁছিয়ে ঝটপট ফ্রেশ হয়ে স্ন্যাক্স আর চা খেয়ে নিলাম। এই হোমস্টের খাওয়া দাওয়াটা সবথেকে ভালো লেগেছিল আমার এই টোটাল ট্রিপে। রুম, বাথরুম সব কিছুই পরিষ্কার ছিল, বাথরুমে গিজারও ছিল। রাতে খাবারের প্রিপারেশন চলছে। আমরা একটু আশপাশ সন্ধ্যায় দেখতে বেরোলাম। ছোট গ্রাম, এখানে বেশ কয়েকটা হোমস্টে আছে। আমরা যেই হোমস্টেগুলো ছিলাম সাঙ্গে ভাই বুক করে দিয়েছে, আপনারা চাইলে নিজের মতো বুক করতে পারেন। এই পাশে একটা বড় হোমস্টে, এখানে বিকালে খাবারের প্ল্যানিং চলছে দেখলাম। ওই উপরে এখান থেকে যে দেখা যাচ্ছে এই যে ট্রাই কালারের লাইট, এটা হচ্ছে মন্দিরটা। কালকে সকালে আমরা যাব। এখন যেতে চাইছিলাম, কিন্তু হোমস্টে থেকে বললো এখন না যাওয়াই ভালো। আর ভাল্লুক নাকি আসে, ওখানে ভাল্লুক আসে। আমরা একটা দোকানে ঢুকলাম। বেশ ঠান্ডা লাগছিল, তাই ইচ্ছা ছিল একটু কফি খাবার। এটা দিলমায়া হোমস্টে। এটার বনফায়ারের লোকেশনটা আমার বেশ দারুণ লাগলো। রাতে গরম গরম রুটি, চিকেন, আলু ভাজা দিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো। পরের দিন সকাল, বেরোলাম উপরে শিব মন্দির দেখতে। মন্দিরের রাস্তায় যেতে যেতে, আর এই হচ্ছে সকালবেলা ঝুলুক। কি সুন্দর যে লাগছে, পরিষ্কার আকাশ, ক্লিয়ার ওয়েদার। আর এই উপরেরগুলো সব আর্মি এরিয়া। আমরা আছি এই হোমস্টেটাতে, এই যে সামনের যে হোমস্টে এইটাতে। ওই যে ব্যালকনি, ওই যে ওখানে, ওইখান থেকে আমি দাঁড়িয়েছিলাম। এখানে সবই হোমস্টে আছে চারিদিকে। আর এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, সোজা যে উপরের দিকে যেতে হবে। ঝুলুক গ্রামটা বেশ ভালোই লাগছে, অন্য অন্য গ্রামের থেকে অনেক বেটার আমি বলবো। কিছুটা উপরে আছে এই শিব মন্দির। যাবার সময় জুলুকের গ্রামের ভিউটা দেখছিলাম, খুব সুন্দর ভিউ এখান থেকে। জুলুক প্রায় 9,400 ফিট উপরে। তারপরে পৌঁছে গেছি জাস্ট কিছুটাই উপরে আমাদের হোমস্টে থেকে। বেশিক্ষণ লাগেনি, 10 মিনিটও লাগেনি হেঁটে উঠলে। এই সামনে শিব মন্দির, আর এইদিকে স্নোফল আমাদের হোমস্টে। এগুলো স্নোফল না, এগুলো এই শিশির পড়েছে, আর এত ঠান্ডায় শিশির জমে গেছে, বরফ হয়ে গেছে। শিশির পরে এগুলো সব জমে গেছে। এখান থেকে ভিউটা দেখেন, কি সুন্দর একটা ভিউ, অসাধারণ সুন্দর। এই যে মন্দিরটায় যাচ্ছি আমরা, এটা হচ্ছে একটা শিব মন্দির। এই মন্দিরটা বানানো হয়েছিল 2007-এ। এখনো বেশি লোক আসেনি, ফাঁকাই আছে।
খুব শান্ত পরিবেশে মন্দিরটা, কোনো লোক নেই আমরা ছাড়া। এই মন্দিরের গায়ে মন্দিরের ব্যাপারে সব কিছু লেখা আছে। যেই বাবা মন্দিরে আপনারা গেছেন, ওল্ড বাবা মন্দির, ওখানেও দেখতে পাবেন বাবা হরভজন সিং। মন্দিরের পাশের এই কোণ থেকে মেঘের খেলা কি সুন্দর যে লাগছে। বাবা মন্দির থেকে আর আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি, বেশি দূর যাবো না আর। উপরে আর্মি এরিয়া আছে, এটা আর্মি ক্যাম্প উপরে সব। আর সাথে আমাদের অনেকগুলো ভিউ পয়েন্ট কভার করা আছে, থাম্বি, জিগজ্যাগ রোড, নাথাং, এসব যাব। তো আমাদের একটু তাড়াতাড়িও বেরোতে হবে। ওখান থেকে হয়ে আমরা আজ পদমচেনে নাইট স্টে করব। সত্যি কথা বলতে আমার জুলুক ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু আমাদের বুকিং অলরেডি হয়ে গেছে, তো উপায়ও নেই। আর পদমচেনটাও একটু ঘোরা হয়ে যাবে, একটা নতুন জায়গা। সকালে জুলুক, তেমন কোনো ব্যস্ততা নেই। কেউ গাড়ি স্টার্ট দিয়ে ইঞ্জিন গরম করছে, কেউ রোদে গা গরম করছে। যতক্ষণ ব্রেকফাস্ট তৈরি হচ্ছিল আমিও আশপাশটা একটু ঘুরে দেখলাম। সকালে ওয়েদার ক্লিয়ার ছিল, মেঘ আসতে শুরু হলো, তাতে যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দিল। এই জায়গাটা যতদূর মনে হয় কনস্ট্রাকশন ওয়ার্কার আর স্থানীয়রা কিছু থাকে। আশপাশ ঘুরছিলাম, ব্রেকফাস্টের ডাক এলো, তাই আর বেশি দূরে গেলাম না। এমনিও এই রাস্তা দিয়ে আমরা কিছুক্ষণ পর যাব। ব্রেকফাস্ট করার পর আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এই হচ্ছে সেই ক্যাফে যেটার কথা বলছিলাম। এটা হচ্ছে আর্মি ক্যাফে। এমন একটা জায়গায় কফি খাওয়ার মজাই আলাদা। সময়ের অভাবে এইবার যেতে পারলাম না, নেক্সট টাইম এলে নিশ্চয়ই যাব। আর এই শুরু হয়ে গেল আমাদের ফেমাস জিগজ্যাগ রুটের জার্নি। কিছুটা উপরে আসতে জুলুক গ্রামটা নিচে পুরো দেখা যাচ্ছিল। এটা যে পাহাড়ের উপরে অবস্থিত তার শেপটা পুরো বোঝা যাচ্ছিল এখান থেকে। আমরা যে রাস্তা দিয়ে এখন চলেছি এটাই জিগজ্যাগ রুট। পাহাড়ের গা কেটে রাস্তা বানানো, যত উপরে যাবেন তত বেশি বাঘ চোখে পড়বে। এই রাস্তা এতই সুন্দর যে আমরা সবাই শুধু তাকিয়েছিলাম রাস্তার দিকে। বিশ্বাস করুন, কিছুক্ষণের জন্য এই ভিউ দেখতে দেখতে সবাই বাকরুদ্ধ হয়ে গেছিল। এই এক অপূর্ব অভিজ্ঞতা। মোবাইলে বা ছোট স্ক্রিনে দেখে অ্যাকচুয়াল ফিল পাওয়া যাওয়া অসম্ভব। এর জন্য এখানে আসতে হবে, নিজের চোখে দেখতে হবে। অপূর্ব বললেও কম বলা হয়। একদম শেষের দিকে যেই ছোট বাড়িগুলো আছে এর মধ্যেই কোনো একটায় আমরা ছিলাম। এখানে দাঁড়িয়ে আলো আর মেঘের এক অদ্ভুত খেলা দেখলাম। না আছে কোলাহল, না ব্যস্ততা, শুধু আন্তরিক প্রশান্তি। এই হচ্ছে জুলুকের জিগজ্যাগ রুটের বিভিন্ন হেয়ারপিন বেন্ড, যেটা এক একটা পয়েন্ট থেকে এক এক রকমভাবে দেখা যায়। কতক্ষণ যে এখানে দাঁড়িয়েছিলাম খেয়াল নেই। শেষে মনে পড়ল আরও যেতে হবে, আরও অনেক কিছু দেখার বাকি। তখন এগাতে শুরু করলাম। রাস্তার বিভিন্ন বাঁকে মেঘের ফাঁক দিয়ে উঁকি মারছিল কাঞ্চনজঙ্ঘা। মেঘ না থাকলে এখানে কাঞ্চনজঙ্ঘার বিশাল বড় একটা রেঞ্জ দেখা যায়। এই জিগজ্যাগ রুটগুলো কিন্তু অ্যাকচুয়াল সিল্ক রুট না, এগুলো ইন্ডিয়ান আর্মির দ্বারাই তৈরি করা হেভি ভেহিকেল নিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা। সাঙ্গে ভাই যাওয়ার সময় আমাদের দেখালো যে আসল সিল্ক রুট, যেটা ঐতিহাসিক সিল্ক রুট, কাঁচা রাস্তা যেটা দিয়ে একসময় ঘোরা যেত, রেশম, মশলা আরও বিভিন্ন জিনিসের আদান প্রদান হতো। থাম্বি ভিউ পয়েন্টে এলাম আমরা। মেঘের কারণে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া গেল না। ডান দিকে দেখতে পারলাম চীনের এক পাহাড়, দূরে দেখা যাচ্ছে। যেহেতু কিছু দেখা গেল না, তাই এগাতে শুরু করলাম নাথাংয়ের দিকে। এখানে পাহাড়গুলো একটু অন্যরকম, বেশিরভাগই ড্রাই পাহাড়। রাস্তার ধারে অনেক ইয়াক চড়ছে। রাস্তায় হঠাৎ সাঙ্গে ভাই দাঁড়িয়ে গেল। দূরে দেখালো একটা পাখি। এটা সিকিমের স্টেট বার্ড, ব্লাড পিজেন। অনেকটাই দূরে ছিল, ক্যামেরায় খুব একটা ভালো ক্যাপচার হলো না। পৌঁছালাম নাথাং। ল্যান্ডস্কেপ এখানকার অন্যরকম, বেশিরভাগই ড্রাই পাহাড়। পাহাড়ের গায়ে যে গাছ সেগুলোও শুকিয়ে গেছে, আর মনে হচ্ছে যেন লাল পাহাড়। নাথাং একটা ছোট গ্রাম, এখানেও কিছু হোমস্টে আছে, চাইলে থাকতে পারেন, কিন্তু ব্যবস্থা নাকি খুব একটা ভালো না। নাথাংয়ের থেকে বাবা মন্দির এবার আমরা যাব। যাওয়ার সময় দেখা যাবে পুরনো বাংকার,
যেগুলো ইন্ডিয়া চায়নার যুদ্ধের সময় ইউজ হয়েছিল। এবার আমরা যাচ্ছি বাবা মন্দির বা বাবা হরভজন সিং মন্দির। অনেকে জানেন, তাও ছোট করে বলে দিই বাবা হরভজন সিংয়ের ব্যাপারে। এখন যেখানে যাচ্ছি এই বাংকারে উনি থাকতেন। উনি ছিলেন 23rd পাঞ্জাব রেজিমেন্টের একজন কর্মরত আর্মিম্যান। 1968-এ মাত্র 22 বছরে তিনি একটা অ্যাক্সিডেন্টে মারা যান পেট্রোলিং করার সময় নাথুলার আশেপাশে। তার বডি অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তারপরে তার রেজিমেন্টের বিভিন্ন সিপাহীদের স্বপ্নে উনি আসতেন আর তার মৃত বডি কোথায় আছে সেটা সন্ধান দিত। তো সেই সন্ধান মতো খোঁজাখুঁজি করে ওনার বডি উদ্ধার করা হয়। এখনও শোনা যায় যে ওনার আত্মা বর্ডার পাহারা দেয়, কোনো বিপদ আসলে তার সংকেত আগের থেকে দিয়ে দেয়। তো এই সব ঘটনা কেন্দ্র করেই ইন্ডিয়ান আর্মি সোলজাররা ওনাকে একজন আধ্যাত্মিক ফিগার হিসাবে মানে। এই বাংকারে ওনার ইউনিফর্ম জুতো সব রাখা আছে, ডেলি ওয়াশ হয়, শু পলিশ হয়, ঘর সাজানো থাকে। এরপর এলাম কুপুপ লেক, যেটা এলিফ্যান্ট লেকও বলে, কারণ এই লেকের সামনের দিকটা কিছুটা হাতির সুরের মতো। এমনভাবে দেখা যায় না, কিন্তু উপর দিয়ে দেখলে সেটা বোঝা যাবে। তো এইটা দেখে এবার আমরা চলে যাব পদমচেন। এবার যাব পদমচেন। ফেরার পথে রাস্তার এক নৈসর্গিক ভিউ দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। এক অপূর্ব মেঘের খেলা। ফাইনালি পৌঁছালাম পদমচেন। এটা আমাদের আজকের হোমস্টে। এই হোমস্টের পাশেই এটা কিচেন। ব্যালকনির থেকে সামনে রাস্তা। এখানে রোডের কাজ চলছে পুরো সিল্ক রুট জুড়ে। রুম বাথরুম বেশ পরিষ্কার, রুমে গিজারও আছে। এই রুমগুলোও বেশ সুন্দর। আমরা ফ্রেশ হয়ে খেতে চলে এলাম। প্রায় বিকেল হয়ে এসছে। মেনু একই রকম, এগ কারি, ডাল, স্কোয়াশের সবজি, পাঁপড়। এই সব কটা হোমস্টেরই খাবার মেনু প্রায় একরকমই থাকে, শুধু সবজিটাই চেঞ্জ হয়। রাস্তা কনস্ট্রাকশনের কাজ আজকের মতো শেষ হলো। সব মেশিনারি পার্কিং হচ্ছে, ওয়ার্কাররা ট্রাকে উঠছে বাড়ি যাবার জন্য। এই সব অ্যাক্টিভিটি আমরা ব্যালকনি থেকে বসে বসে দেখছিলাম, সাথে উপভোগ করলাম এক সুন্দর সানসেট। ঝপ করে সন্ধ্যা নেমে গেল আর দূরের পাহাড়ে জ্বলে উঠল জোনাকির মতো বিভিন্ন পাহাড়ি গ্রামের আলো। তেমন কিছু করার নেই এখানে। রাতে এমনি রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম, তারপর কিচেনে যেয়ে বসলাম। কাঠের উনুনে দেখলাম এখনও রান্না হচ্ছে। সেদিন খুব টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকাল, শান্ত নিরিবিলি পরিবেশ। কেউ যদি ফুল পছন্দ করেন, এই হোমস্টেতে অনেক ফুল গাছ আছে। ওয়ার্কাররা গাড়িতে উঠছে কনস্ট্রাকশন সাইটে যাওয়ার জন্য। এই ট্রাকগুলো করেই এরা সাইটগুলোতে যায়, আবার বিকেলে এই ট্রাকগুলোতে করেই ফিরে আসে। এই পদমচেনে বেশি কিছু একটা অ্যাক্টিভিটি নেই, জাস্ট উপরে একটা ছোট মনেস্ট্রি আর শিব মন্দির আছে। সকালে আমি সেদিকেই গেলাম। মনেস্ট্রির রাস্তা কোনো সময় বাড়ির উঠোন, কোনো সময় দুই বাড়ির মাঝখান দিয়ে যাচ্ছে, কোনো নির্দিষ্ট রাস্তা নেই। এই ডান দিকে এটা শিব মন্দির আর বাঁ দিকে এটা মনেস্ট্রি, সাদা বিল্ডিংটা। এই মন্দিরের পাশ থেকেই এই যে রাস্তা, এটাই সম্ভবত মনেস্ট্রি। হ্যাঁ, এটাই সম্ভবত মনেস্ট্রি, কিন্তু এখন বন্ধ আছে। সামনে ছোটেন আছে দুটো, কিন্তু কোনো রাস্তা নেই, বা ছিল, সেখান দিয়ে এখন বাড়ি তৈরি হচ্ছে। আমি একটা শর্টকাট দিয়ে চলে এলাম। এই রাস্তা দেখছি উপরে উঠছে, এখান দিয়েই রাস্তা পেয়ে গেলাম। ডেঞ্জারাস রাস্তা, মনে হচ্ছে যেন কোনো জঙ্গলের ভেতর দিয়ে ট্রেকিং করছি। আর এই হচ্ছে পাহাড়ি গোলাপ। এটা অ্যাকচুয়ালি চোরতেন বলে এরা, আমার যতদূর মনে হয়। আর মনেস্ট্রিটা অ্যাকচুয়ালি সাদা বিল্ডিংটা। খুবই নিরিবিলি পরিবেশ। এই পদমচেনে যেটা আমি বুঝলাম, খুবই নিরিবিলি পরিবেশে একটা দিন কাটাতে চাইছেন তাদের জন্য। এখানে কিন্তু দেখার কিন্তু সেরকম কিছু নেই।
দেখুন পাশে একটা পাথর আছে, ছবি এরম খোদাই করা রয়েছে, আর এখানে কিছু মন্ত্র ওই পাথরেও খোদাই করা রয়েছে এই চত্বরের নিচের দিকটাতে। আর এই হচ্ছে সেই রাস্তা, একদম দূরে যে দেখা যাচ্ছে এই জায়গাটা, এইখান থেকে এই পাশেই আমরা ছিলাম, এখান থেকে আমি উপরে উঠে এসেছি। এই বাচ্চাটা আমাকে রাস্তা দেখিয়ে দিল এইখান দিয়ে যাওয়ার সময়। তো এই মনেস্ট্রি থেকে ফিরে ব্রেকফাস্ট করে নিলাম পুরি আর সবজি দিয়ে। লাগেজ লোড হয়ে গেছে, এবার বেরিয়ে যাব পদমচেন থেকে। কিছুক্ষণের মধ্যে আমরা পদমচেন ছেড়ে রংলি মার্কেটে চলে এলাম। মার্কেট আজ খোলা। মার্কেটটা একটু ঘুরে দেখলাম, বাকিরা কেনাকাটি করলো। উলের জিনিস এখানে বেশ রিজনেবল দাম দেখলাম। এবার এগিয়ে যাচ্ছি আরিটাল লেকের দিকে। প্রথমে যাব মঙ্কিম ভিউ পয়েন্ট, তারপর আরিটাল লেক। এটা মঙ্কিম ভিউ পয়েন্ট, বেশ অনেকটাই উপরে, সিঁড়ি দিয়ে যেতে হয়। 10 টাকা টিকিট নেয়। ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে সুন্দর দেখা যায়। আমাদের ব্যাড লাক, দেখতে পারলাম না। মাঝে একটা শিব মন্দির আছে, তার পাশ দিয়ে ভিউ পয়েন্ট। নিচে আরিটাল লেকের শেপটা পুরো দেখা যায় উপর থেকে। চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে লেক। আরিটাল লেকে যাওয়ার সময় পড়ল রাস্তায় আরিটার মনেস্ট্রি। আমরা পৌঁছালাম মনেস্ট্রি, কিন্তু মনেস্ট্রি সেই সময় বন্ধ ছিল। তো আমরা এলাম এবার লামপোখরি বা আরিটাল লেক। 30 টাকা টিকিট নিল এখানে। লেকটা ঘুরতে হয় ক্লকওয়াইজ, যেটা আমাদের সাঙ্গে ভাই বলে দিয়েছিল। উঁচু উঁচু গাছে ঘেরা পরিষ্কার একটা লেক, ধার দিয়ে চেরি ব্লসমের ফুল গাছ। বোটিংয়ের ব্যবস্থাও আছে এখানে, পার হেড 100 টাকা 30 মিনিট। এই লেকটা স্থানীয়দের কাছে পবিত্র মানা হয়। সাঙ্গে ভাই বলল এটা ক্লকওয়াইজ ঘুরতে হয়, সেই মতোই আমরা চক্কর দিচ্ছিলাম এই লেকটার। এই লেকটার ধারে একটা মনেস্ট্রি আছে, আমরা মনেস্ট্রিতে এলাম। আর এই মনেস্ট্রির লাগোয়া আছে একটা মন্দির। তো এবার যাব আমাদের শেষ গন্তব্য লুংচক। রংলি বাজারের কিছুটা আগেই একটা রাস্তা উপরের দিকে চলে যায়, সেটাই যায় লুংচকের দিকে। এই লুংচক যাওয়ার পথে সাঙ্গে ভাইয়ের একজন চেনা পরিচিতর বাড়িতে দাঁড়ালাম কমলা লেবুর বাগান দেখতে। এই বাগানের মালিক আমাদের বলল কমলা লেবু নিজের পছন্দ মতো পেরে নিতে। তো আমরা সবাই নিজের পছন্দ মতো এই গাছ থেকে লেবু পারলাম। লেবুগুলো বেশ সুন্দর খেতে ছিল, মিষ্টি, সাথে স্কোয়াশও দিল নিয়ে যাবার জন্য। এই বাড়িরই বাগানে হয়। লুমচক যাওয়ার রাস্তার কাজ চলছে, রাস্তা খুব খারাপ। আমরা পৌঁছালাম লুংচক হোমস্টে। লুংচক ফেমাস কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের জন্য, কিন্তু আনফর্চুনেটলি মেঘের কারণে কিছু একটা দেখা গেল না। মোবাইলটাও ঠিকঠাকই করছে কাজ দেখছি। এখানে বাকি হোমস্টেগুলোর তুলনায় রুম খুব অ্যাভারেজ ছিল। লাঞ্চের পর আমরা হাঁটতে বেরোলাম লুংচক ভিউ পয়েন্টের দিকে। এটা ভিউ পয়েন্ট,
আর এখান থেকে এটা ভিউ, সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ক্লিয়ার থাকলে। সামনে প্যাকিয়ংয়ের পাহাড়, তার পেছনে কালিম্পংয়ের পেডং। এখান থেকে প্যাকিয়ং এয়ারপোর্ট দেখা যায়, রাত হলে আরও পরিষ্কার বোঝা যায় রানওয়েটা। আমরা একটু হেঁটে এদিক ওদিক গেলাম। এখানে অনেক হোমস্টেই আছে, ছোট শান্ত গ্রাম, একদিন কাটানোর জন্য খুব সুন্দর। কিছুটা হেঁটে সামনে একটা মন্দির আছে, দুটো দোকান আছে যেখানে নর্মাল আইটেম, চা কফি, টুকটাক স্টেশনারি আইটেম এসব রাখে। সন্ধ্যার সময় হোমস্টেতে ফিরে দেখলাম বনফায়ার চলছে। এখানে সবকটা হোমস্টেরই বনফায়ার যেগুলো আছে, যেটা রেট সেটা হচ্ছে 1200 টাকা। পরের দিন সকালে আসা ছিল যদি ক্লিয়ার হয় আর কাঞ্চনজঙ্ঘা একটু দেখা যায়, কিন্তু তেমন হলো না। এখানে তেমন কিছু আর অ্যাক্টিভিটি নেই। ব্রেকফাস্টের পর লাগেজ লোড হলো আর আমরা ফেরার পথ ধরলাম এনজেপির দিকে। আর এখানেই শেষ হলো আমাদের 5 দিন 4 রাতের সিল্ক রুটের ট্যুর। আচ্ছা আচ্ছা,